তোমার আমাকে আর ভালো না লাগুক তানজিৎ, আমিও এটাই চাই। আমাদের বিয়েটা হয়েছে তো অদ্ভুত এক পরিস্থিতিতে পড়ে, এটা পূর্ণতা না পাওয়াই কথা। হয়তো তোমার আর আমার একসাথে পথ চলাও এই পর্যন্ত ছিল, কিন্তু তুমি আমার হাজবেন্ড ছিলে, আছে, থাকবে। যতই ডিভোর্স দেই তোমাকে, অন্য কাউকে আমি সেই অধিকারটা দিব না। ভবিষ্যতে আর যেন পাকনামি করে হেঁটে আসতে না দেখি। দেখলে কি করব বলো তো? টুক করে কাজী অফিসে নিয়ে গিয়ে ফট করে বউ বানিয়ে ফেলবো, বুঝলে? মহুয়া গত 1 ঘন্টা ধরে এই মেসেজটা দেখছে। লোকটা কি হুমকি দিল না প্রপোজ করলো সেটা বুঝতে পারছে না। কেউ কি তার উপর নজর রাখে নাকি? মহুয়া টেবিলের সাথে থাকা জানালাটা দিয়ে বাহিরে উকি দেয়। তারপরে আবার বলে এত রাতে কোন পাগলে থাকবে এখানে। তার উপর বাহিরে ঝড়ো হাওয়া বইছে। সিমটা অফিসিয়ালি হয়তো, কোনো নাম্বার নেই, আননোন লেখা। মহুয়া কিছুক্ষণ ভেবে রিপ্লাই দিল, মহাশয়, আপনার নামটা বললে খুশি হতাম। আমিও জানতে চাই এই হতভাগা যে কিনা আমাকে টুক করে বিয়ে করার কথা বলে। সেন্ড করতে যাবে তখনই কিছু একটা মনে পড়ল যেন। মেসেজে আরো লিখল, 2 টাকা খরচ করে আপনাকে রিপ্লাই দিলাম। এখন আমি যদি আমার প্রশ্নের উত্তর না পাই তাহলে কি করব বলুন তো? টুক করে ব্লক করে ফট করে ব্লক লিস্টে ফেলে দিব। লিখে সেন্ড করে দিল। মহুয়া অবাক হয়ে যায় যখন দেখলো সে মেসেজটা সেন্ড করার সাথে সাথেই সিন হয়ে গেছে। মহুয়া রিপ্লাইয়ের আশায় বসে রইল, কিন্তু কোনো রিপ্লাই এলো না। মহুয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বিরক্তির সাথে চ উচ্চারণ করে ব্লক করে দিল। তারপরই আবার আফসোসের সুরে বলল, আহা, আমার 2টা টাকাই জলে গেল পুরো। ধুর। তখনই বৃষ্টির শব্দ ভেসে আসে কানে। মহুয়া খুশিতে উৎফুল্ল হয়ে যেই ব্যালকনিতে যেতে নিবে সেই মুহূর্তে একজন এসে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে গেল। মহুয়া ভয় পেয়ে যায়। কোথায় যাওয়া হচ্ছে? মহুয়া শুকনো ঢোক গিলে বলল, ইয়ে মানে ভাইয়া, আমি তো মাহির ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ তুই তো বল। ব্যালকনির দরজাটা লাগানো নাকি সেটা দেখছিলাম। আচ্ছা তাই, যাক ভালো। আমি তো আবার ভাবলাম ব্যালকনিতে যাচ্ছিলি মনে হয়। আরে ধুর, কি যে বলো না, আমার তো ঠান্ডার সমস্যা, আর আমি কিনা ব্যালকনিতে যাব? পাগল নাকি? মাহির স্বাভাবিক স্বরেই বলে, পাগল না, পাগলি হবে। যাই হোক, বুঝলেই ভালো। এটার আর দরকার পড়বে না, শুধু শুধুই আনলাম। বলেই মাহির তার পেছনে থাকা হাতটা সামনে নিয়ে আসে, যেটাতে ছিল একটা লাঠি। মহুয়া সেটা দেখে চোখ বড় বড় করে ফেলে। তারপরই আবার মেকি হাসে। মাহির চলে যেতে নেয়, যাওয়ার আগে বলে, ব্যালকনিতে একবার রাখবি তো আজ এটার ব্যবহার করতে হবে। মহুয়া জোরপূর্বক হাসে, তারপর বলে, পাগলা কুত্তায় কামড়েছে নাকি? একদমই যাব না আমি। গুড। বলেই চলে গেল। আজ সন্ধ্যায় ফিরেছে সে চট্টগ্রাম থেকে। মেডিকেল ক্যাম্পের জন্য গিয়েছিল সেখানে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছিল, কিন্তু তখনই তার গুণধর বোনের কথা মনে পড়ল। সে জানে যে বৃষ্টি আসলেই ও ব্যালকনিতে যাবে আর ভিজবে, তারপরে ঠান্ডা জ্বর বাঁধাবে। তাই তো হুমকিটা দিয়ে এলো। সে যে কোনো কালেই ওকে মানত না সেটা মহুয়াও জানে, তাও ভয় পায়। এইদিকে মাহির যেতেই মহুয়া বুকে হাত দিয়ে বলে, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিয়েছে রে তোকে। বাবা মায়ের চেয়ে ভাইকেই বেশি ভয় পায় সে, কারণ ভীষণই অদ্ভুত। মহুয়ার যখন 6 বছর বয়স তখন মাহিরের ছিল 15 বছর বয়স। তাই সেই তখন মহুয়াকে নিয়ে পাশের পার্কে যেত, যেখানে অনেক বাচ্চাই আসতো খেলতে। মহুয়ার সাথে একবার এরকম খেলা নিয়ে ঝগড়া লেগে ওর চেয়ে 1 বছরের বড় হবে এক বাচ্চা মেয়ের সাথে। তখন মেয়েটা মহুয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার দরুন তার হাত ছিলে যায়, পরে আর সে কাঁপতে থাকে। মাহির দৌড়ে আসে বোনের কাছে, তারপর অবাক করে দিয়ে ওই মেয়েটাকে একটা থাটিয়ে চড় মারে। এত বড় একটা ছেলের চড় খেয়ে মেয়েটা 7 দিন জ্বরে ভুগেছিল। পরে ওই মেয়ের মা এসে জানিয়ে গিয়েছিল এটা। ছোট্ট মহুয়া সেটা দেখে এই যে ভয় পেল, সেই ভয় এখনো কাটলো না। সকাল, রাতে বৃষ্টি হলেও সকালে সূর্যটা ঠিকই উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। আকাশটা পূর্ণ নীল, কোথাও কোনো সাদা বাষ্পের দেখা নেই যেন। কি মোহনীয় এই দৃশ্য!
কিন্তু মন যখন বিষাদে ছেয়ে যায় তখন এই দৃশ্যটাও যেন ফিকে লাগে। কি অদ্ভুত আমাদের জীবন, তাই না? এই যে আমরা টাকা ইনকাম করি, গাড়ি বাড়ি কিনি, এই সব কিছুই তো এই পৃথিবীতে সীমাবদ্ধ। কেউ একটা কণাও নিজের সাথে মৃত্যুর সময় নিয়ে যেতে পারবে না। মানুষ তো মরণশীল, সে মরবেই। কিন্তু কিছু মানুষের মৃত্যু যেন চাইলেও মেনে নেওয়া যায় না, তার উপর যদি হয় সেটা মায়ের। কথাগুলো ভাবতেই আদনানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করতে লাগলো। পিছনে ঘুরে তাকিয়ে দেখে সাদমান আর অভ্র দাঁড়িয়ে। আদনান একটু হাসার চেষ্টা করে বলে, কিছু বলবি? ওই দিকের আয়োজন কত দূর? অভ্র বলে, রান্না শুরু হয়ে গিয়েছে আর বাচ্চাদের জিনিসগুলোও দেওয়া হয়ে গেছে। বাট তুই সাথে থাকলে ভালো হতো, ওরা তোকে খুঁজছিল। আদনান হালকা হাসলো, তারপরই আকাশের দিকে তাকিয়ে বলে, আজ 5 বছর হয়ে গেল মায়ের মৃত্যুর। সময় কত দ্রুত চলে যায়, তাই না? কথাগুলো বলার সময় ওর শটটা ভেঙে আসছিল প্রায়। সাদমান বলে, তোর তো বেটা শুধু মা নেই, তা না হলে সবাই তো আছে। আর আমার দেখ কি কপাল, মা বাবা সেই কোন ছোট্টবেলায় অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে, ঠিক মতো চেহারাটাও মনে পড়ে না। এরপর আপু। বলেই থেমে গেল সাদমান, তারপরই কথা ঘোরাতে বলে, জান্নাতের সাথে কথা হয়েছে? আদনান আকাশের দিকে তাকিয়ে বলে, আজকে কথা বলতে ইচ্ছা করছে না, একটু একা থাকতে ইচ্ছা করছে। সাদমানও আর কিছু বলল না। অভ্র আর সাদমান চলে যায় অনাথ আশ্রমের বাচ্চাগুলোর ওখানে। প্রত্যেক বছরই আদনান তার মায়ের মৃত্যুবার্ষিকীতে এই অনাথ আশ্রমে আসে। বাচ্চাগুলোর মধ্যে থাকলে যেন কষ্টটা কম লাগে, কিন্তু আজকে ভীষণ খারাপ লাগছে। তার ইচ্ছা করছে যে যদি মাকে একটু জড়িয়ে ধরা যেত, একটু মায়ের কোলে মাথা রেখে ঘুমানো যেত, কিন্তু এটা তো আর সম্ভব না। আদনান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাচ্চাদের ওখানে চলে যায়। 5 বছর হলো এই দিনে সে এখানে আসে। আবার এমনিতেও কোনো দিন মন খারাপ থাকলে চলে আসে। তাই বাচ্চাদের সাথে তার ভাবটা একটু বেশি। সেও বাচ্চাদের ভালোবাসে। তাই সে যেতেই বাচ্চারা সব ঘিরে ধরল। এক প্রকার পড়ে যাওয়ার উপক্রম। আদনান তাও সামলে নেয়, সবার দিকে তাকিয়ে বলে, গিফট পছন্দ হয়েছে সবার? সবাই চেঁচিয়ে হ্যাঁ বলে ওঠে। আদনানও মুস্কি হাসে। সাদমান আর অভ্র মুস্কি হাসলো তা দেখে। এখানেই সবার সাথে দুপুরে লাঞ্চ করলো ওরা। তারপর বিকেলে তার মায়ের জন্য মিলাদ পড়ানো হলো। সারাদিন এখানেই ছিল ওরা। সন্ধ্যায় বাসায় পৌঁছালো। আজকেও তারা আড্ডা মহলে গেল। আদনান এখন বাসায় গেলে আরো মন খারাপ করে বসে থাকবে, কারণ বাড়িটাও যে আজ এই বিষয়ে নিস্তব্ধ থাকবে তার জানা। তাই আর বাসায় যেতে না দিয়ে এখানেই নিয়ে এলো। আদনান ফ্রেশ হয়ে এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে যায়। প্রায় অনেকক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে ওঠে। বিরক্তিতে উচ্চারণ করে ঘুমের ঘোরে হাত দিয়ে ফোনটা খুঁজতে থাকে। অবশেষে পেয়ে ফোনটা হাতে নিয়ে অল্প একটু তাকিয়ে ফোনে যার নামটা দেখে তার সব বিরক্তি উঠে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রিসিভ করতেই জান্নাত সালাম দিল। আদনান ঘুমু ঘুমু কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার, আজকে স্বয়ং আপনি কল করলেন? স্বপ্ন দেখছি নাকি আমি? জান্নাত থমকে যায় আদনানের এমন ঘুমের কণ্ঠে বলা কথায়। এমনিতেই দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল যে কল করবে কি করবে না। রাত 12টা বাজতে চলল, অথচ একবারও আদনান কল করেনি। ব্যাপারটা কেমন যেন লাগছিল জান্নাতের। কোনো বিপদ আপদ হলো নাকি এই ভেবে কলটা করেই বসলো। আদনান আবারও ঘুমের স্বরে বলে, কথা বলবে না? না বললে থাক। জান্নাত বলে ওঠে, না না না, তেমন না। আপনি কি ঘুমাচ্ছেন? আদনান বলে, ক্লান্ত লাগছিল তাই আজকে আগে ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, সরি ডিস্টার্ব করলাম। কালকে জান্নাতের কথা কেড়ে নিয়ে আদনান বিরক্তির সাথে বলল, এত বেশি বুঝো কেন? আমি বলছি, বিরক্ত করছো? জান্নাত আমতা আমতা করে বলে, না মানে আমি আসলে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। এই দিনে আমি একটু একা থাকতেই পছন্দ করি, তাই তোমাকে কল করিনি। জান্নাত আবার বলে ওঠে, ও সরি সরি,
এগেইন সরি, আমি জানতাম না, তাহলে কল করতাম না। আদনানের এবার রাগ লাগলো। কেন কল করবে না? এই যে আজকের দিনে তার মুখে কোনো দিনও মন থেকে হাসি আসেনি। যতটুকু হাসতো সব লোক দেখানো। কিন্তু এই মেয়ের দেওয়া কল দেখে তার মুখে অটোমেটিক হাসি ফুটছে। এই মেয়ে যে তার মন খারাপের ঔষধ সেটা এতক্ষণে তার বোঝা হয়ে গেছে। তাহলে কেন এই মেয়ে কল করবে না? আদনান রেগেই বলে। আর একটা বার যদি কোনো ভুলভাল কথা বলো, বিলিভ মি, তোমার বাসায় গিয়ে তোমাকে তুলে একটা আছাড় মেরে আসবো। জান্নাত থতমত খেয়ে যায়। এটাই কি সেই শেষরা আদনান, যে কিনা প্রথম প্রথম কি শেষরামি না করেছে, এখন বলছে যে বাসায় এসে আছাড় মেরে যাবে। জান্নাতের যেন হিসাব মিলল না। হোক না আজকালকার মেয়ে, কার মেয়ে দেখতে হবে না, আরে আমার মেয়ে। আজমল সিদ্দিকীর মেয়ে কখনোই সব উল্টো পাল্টা সম্পর্কে জড়াবে না। আমার পছন্দই ওর পছন্দ, বুঝলি বেটা? হ্যাঁ। ফোনের ওপাশ থেকে শফিক আহমেদ বললেন, তাহলে তো ভালোই, অবশেষে আমরা বিয়ান হচ্ছি তাহলে। কি ফর বলেই দুজনে হাসলো। আর সেসব শুনে একজন পাথরের মতো দাঁড়িয়ে রইল। আর কোনো রাস্তায় যে আর রইল না। শেষবারের মতো একবার চেষ্টা করতে এসেছিল নিশাত, কিন্তু দরজার বাহিরে দাঁড়িয়ে যার এই কথাগুলো শুনে নিজেকে অনেক বুঝিয়েছে সে। তানজিৎ যতই ওকে বলুক, সে জানে তানজিৎ রেগে বলেছে। সামনাসামনি বললে হয়তো দুটা থাপ্পড় বসিয়ে দিত। শেষবারের মতো একবার বাবাকে বলার ট্রাই করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তো আর তার সহায় নেই। নিশাত নিজের ঘরের দিকে চলে যেতে নেয়, কিন্তু সেই মুহূর্তে কানে ভেসে আসে কিছু তিক্ত কথা। ঠিক আছে, আয় কাল, আমার কোনো অসুবিধা নেই। আমিও তো আরো খুশি যে মেয়েটাকে আমি একটা ঠিক জায়গায় পাঠাচ্ছি। নিশ্চিত হতে পারবো রে, আমি নিশ্চিত হতে পারবো। নিশাতের চোখের পানিগুলো আর বাদ মানল না। সে রুমে চলে গেল। দরজাটা লাগিয়ে বিছানায় উবুর হয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে কাঁদতে লাগলো। কেন এমন পরীক্ষা নিচ্ছে আল্লাহ? এমনটা না হলেও পারত। তানজিৎ তো আর তার বয়ফ্রেন্ড নয় যে তাকে ভুলে অন্য একজনের সাথে সংসার করবে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজের নোটিফিকেশনের সাউন্ড আসে। সে প্রথমে সেদিকে পাত্তা দেয় না, কিন্তু পরপর কতগুলো আশায় সে ফোনটা হাতে নিল। হয়তো তানজিৎ দিয়েছে। সে যা ভেবেছিল ঠিক তাই, তানজিৎ মেসেজ দিয়েছে। নিশাত উঠে বসে। মেসেজগুলো দেখেই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে যেন নিজের মধ্যেই নেই, আর জলজ্যান্ত একটা পাথর হয়ে গেল যেন। ফোন করতে এত সময় লাগলো? আদনানের এমন গম্ভীর কথা শুনে জান্নাত একটু চমকে যায়। আজ পর্যন্ত এমন গম্ভীরভাবে কথা বলেনি। আজকাল কেমন যেন বদলাচ্ছে আদনান। আগের মতো শেষরামো করে কথা বলে না, কেমন একটা গাম্ভীর্য নিয়ে কথা বলে। জান্নাত এসব ভাবনা বাদ দিয়ে ঘুমু ঘুমু স্বরে উত্তর দেয়, ঘুমিয়েছিলাম তাই। আদনান ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। সে কি খুব সকালে কল করে ফেললো? না, একদমই না। একজন মানুষের এত দেরি করে ঘুম থেকে ওঠা ঠিক না। সে গম্ভীর কণ্ঠে বলল, রাতে ঘুমাওনি কেন? কার সাথে কথা বলছো? আমি কল দিলেই তো তোমার যত রাজ্যের ঘুম আসে, তাই না? জান্নাত আরেক দফা টাসকি খায়। আরে সে তো এমনিতেই লেট করে ওঠে, কার সাথে কথা বলবে আবার? সে বলে, আরে আমি আবার কার সাথে বলবো, আমি তো এমনিতেই। জান্নাতকে আর বলতে না দিয়ে আদনান বলে, বুঝছি আমি, তোমাকে আর বলতে হবে না। জান্নাত আবার বলতে নেয়। আরে তেমন কিছু। আদনান আবার থামিয়ে দেয়। তার কাছে যেন ব্যাপারটা মজাদার লাগছে। কি সুন্দর জান্নাত বারবার তাকে বোঝানোর ট্রাই করছে, যেন তারা একটা কাপল। কিন্তু এবার জান্নাত আদনানের এই মজায় এক বালতি পানি ঢেলে রেগে বলল, এই কি শুরু করলেন সকাল সকাল? যত সব। নিজেই যখন এত জানেন তখন আমাকে কল করছেন কেন? বুঝে কম, চিল্লায় বেশি। আদনান থতমত খেয়ে যায়। সে আশা করেনি জান্নাত রেগে যাবে। সে তৎক্ষণাৎ বলে, আরে আরে কুল, আমি তো জাস্ট। জান্নাত এবার আদনানকে থামিয়ে বলে, বুঝছি আমি। তা আপনি এত সকালে কল করলেন যে, কোনো দরকার? আদনান বিড়বিড় করে বলে, স্বয়ং তোমাকেই তো দরকার। সেটা বললে তো এখন কেন এমনি কল করতে পারি না নাকি? কালকে রাতে তো তেমন কথা বলতেই পারিনি,
তাই ভাবলাম এখন একটু কথা বলি। ও আচ্ছা, তাই বলুন। আদনান হঠাৎ বলে। ভার্সিটি যাওনি আজকে? না। আদনান ভ্রু কুঁচকে ফেলে। সে তো খবর পেয়েছে যে ও ভার্সিটি গিয়েছে, আরেক দফা টাসকি খেলো। আরে ও তো একটু আগে ঘুম থেকে উঠল। তাহলে কি ভুল ইনফরমেশন পেল, নাকি জান্নাত নাটক করছে? আদনান একটু বাজিয়ে দেখতে বলল। ভার্সিটি যাও না নাকি তেমন? জান্নাত একটা হাই তুলে বলে। ভাল লাগে না, মাঝে মাঝে যাই। আদনান এবার একটু নিশ্চিত হয় এই মেয়ে এত নাটক করে কিভাবে। যাই হোক, সে আর এই বিষয় নিয়ে ঘাটল না। আদনান বলল। আচ্ছা জান্নাত, তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড মনে করো? জান্নাতের কোনো হেলদোল নেই। সে আবারও একটা হাই দেয়। প্রায় 2 মাস হবে সে আদনানের সাথে কথা বলে, তাই সে অনেকটাই ফ্রি আদনানের সাথে। ফ্রেন্ড তো হবেই, ফ্রেন্ড না হওয়ার কি আছে। কত কথাই তো বলে আদনানের সাথে এখন। প্রতিদিন কি হয় না হয় সব আদনানের সাথে শেয়ার করে। ফ্রেন্ড না হলে কি আর করে নাকি? জান্নাত বলল। না মনে করার কি আছে, কেন বলুন তো? আদনান একটু মুস্কি হাসলো, তারপর বলল। তাহলে ফ্রেন্ড হয়ে গেলাম, কি বলো? এখন আপনার সাথে যত কথা হয়, আমার কাজিন ফ্রেন্ড এদের সাথে হয় না এত কথা। আদনান মুস্কি হাসে। যাক, একটু একটু করে তাহলে মনে জায়গা করে নিচ্ছে সে। ভাবা যায় 2 মাসে ফ্রেন্ড, 4 মাসে ভালোবাসা, 8 মাসে বিয়ে, আর তারপর আর ভাবতে পারল না। আদনানের মনটা কেমন উৎফুল্ল হয়ে উঠল। জান্নাতকে বলল। যাক, ভালো লাগলো শুনে। অন্তত আপনার ফ্রেন্ড তো হতে পারলাম আমি। এই পান্দার জীবন সার্থক তাহলে। জান্নাত হেসে ফেলে। ফ্রেন্ড হয়েছে বলেই জীবন সার্থক বলছে, কেমন পাগল লোক। জান্নাত গম্ভীর কণ্ঠে বলে। এইভাবেই জীবন সার্থক করতে থাকো বৎস। আদনানও হেসে ফেলে এবার। এই মেয়েটার মধ্যে অবশ্যই জাদু আছে, তা না হলে তার সাথে কথা বলার সময়ই কেন আদনানের মুখে হাসি ফুটে। মায়ের পর এই একজনের ভয়েস শোনার জন্য তার মনটা আকুল হয়ে থাকে। কখন নক করবে আর তার প্রেয়সীর ভয়েসটা শুনবে। মহুয়া আর মেঘলা মাত্র কলেজে এসেছে, আর আসতেই একটা মেয়ে হঠাৎ মহুয়াকে পেছন থেকে ডাক দিল। মহুয়া সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটা মহুয়ার কাছে এসে হঠাৎ ওকে জড়িয়ে ধরে, তারপরে ওর গালে হাত দিয়ে বলে। কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে। আঙ্কেল আন্টি কেমন আছে? আর তোর ওই খারুশ ভাই, ওইটা কেমন আছে? মহুয়া মেয়েটাকে একবার নিচ থেকে উপর দেখে। একটা পার্পেল কালারের 3 পিস পরা, আর গায়ে একটা মিষ্টি রঙের চাদর। মহুয়া মিকি হেসে বলে। আমি কি আপনাকে চিনি আপু ভাই? মেয়েটার চোখ বড় বড় করে বলে। তুই আমাকে ভুলে গেলি? এটা করতে পারলি তুই? শেষের কথাটা কাঁদো কাঁদো স্বরে বলে। মহুয়া সামাল দিতে বলে। মানে বয়স হয়েছে তো, তাই ভুলে যাই আর কি। মেয়েটা হেসে ফেলে। মহুয়ার নাকটা হালকা চেপে বলে। ওরে বুড়ি রে, এখনই বলে কিনা বয়স হয়ে গিয়েছে। আমি আরমিন, ছোটবেলায় যে তোর ওই খারুশ ভাইয়ের হাতে থাপ্পড় খেয়েছিলাম, মনে পড়েছে? মহুয়া তৎক্ষণাৎ বলে ওঠে। ও হ্যাঁ, আরে আপু কেমন আছো? যাক, মনে পড়লো। তবে তুই এই কলেজে পড়ছিস? আমি তো জানতামই না। তুমিও নাকি? ইয়াফ, এটা কে, তোর ফ্রেন্ড? মহুয়ার দিকে তাকে প্রশ্ন করে। মহুয়া হেসে বলে। ফ্রেন্ড, বোন, সবই বলতে পারো। মহুয়াও স্বভাব সুলভ একটু হাসলো। আমরিন বলে উঠল। আচ্ছা আচ্ছা, শোন, আমার একটা ক্লাস আছে, এখন যেতে হবে। কোনো প্রবলেম হলে বলিস। জানিসই তো সামনে এক্সাম, একটু প্যারায় আছে। আরে সমস্যা নেই, কথা তো হবেই, একই কলেজে যেহেতু। ওকে, টাটা গাইস। বলে আমরিন চলে যায়। মেঘলা হাবার মতো মহুয়ার দিকে তাকিয়ে থাকে। মহুয়া তা দেখে বলে। চল, তোকে বলছি সব কাহিনী, এবার হাবার মতো তাকিয়ে থাকিস না। তারা ক্লাসের দিকে চলে যায়। বাবা, আমি পেতে রাজি। আজমল সিদ্দিকী সবেমাত্র বোনের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানায় বসেছে, আর তখনই নিশাত এই কথাটা বলে। আজমল সিদ্দিকী মেয়ের দিকে তাকিয়ে বলে। আমি তো জানি মামুনি। বসো বসো। বলে নিজের পাশে বসালেন। মেয়ের মাথা নিজের কাঁধে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন। তুমি কি কান্না করছো মামুনি?
নিশাত তখনও একইভাবে রয়েছে, কোনো হেলদোল নেই, যেন আস্ত এক পাথর সে, যার আর কথা বলার ক্ষমতা নেই। আজমল সিদ্দিকী আবার ডাকলেন, মামুনি। নিশাত এবার শুধু হু বলে। আজমল সিদ্দিকী আবারও ওই প্রশ্ন করেন। নিশাত বলল, বেশি ঘুমিয়েছিলাম তাই হয়তো। আজমল সিদ্দিকী মানলেন মেয়ের কথা, তারপর বললেন, কয়েকদিন ধরে ভার্সিটিতে যাচ্ছ না যে, কোনো সমস্যা? নিশাতের তখন মনে পড়ে তানজিতের কথা, কত খেয়াল রাখে তার। তখন ভার্সিটি যেতে মানা করায় সে অভিমান করেছিল, তারপর বাড়িতে এসে কিনা শেষে অভিমান ভাঙল ছেলেটার। তার বাবা যখন দরজায় নক করলো, কত তাড়াতাড়ি যে আবার পাইপ বেয়ে নামতে হয়েছে তাকে। নিশাত তো ভয় পেয়েছিল যদি পড়ে যায়। তারপর তানজিৎ চলে যাওয়ার আগে একবার নিশাতের দিকে তাকিয়ে যখন একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল, হায় নিশাতের কি লজ্জা! তানজিৎ তা দেখে মুচকি হেসে চলে যায়। নিশাতের সেগুলো মনে পড়তেই চোখের কোটর আবার পানিতে ভরে যায়। মেয়ের নিস্তব্ধতা আজমল সিদ্দিকীর কাছে ভালো ঠেকলো না। সে বলল, ভার্সিটিতে কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো মা, বলো আমাকে। নিশাত নিজেকে সামলে বলল, না বাবা, এমনিতেই ভাল লাগছে না তাই যাইনি। হুমা, সে কি? দেখি, জ্বর আসলো নাকি? দেখি দেখি। সে মেয়ের কপালে হাত দিয়ে চেক করে। জ্বর তো না। তাহলে মামুনি, ঠিক আছো তো তুমি? নিশাত মাথাটা তার কাঁধ থেকে সরিয়ে বলে, ঠিক আছে, আমি এখন যাই, তোমাকে এটা জানাতে এসেছিলাম। তখনই আজমল সিদ্দিকী হেসে বলেন, আমি তো আগেই জানতাম আমার মেয়ে আমার কথা রাখবে। ও শোনো, ওরা কালকে আসছে। হ্যাঁ। নিশাত শুধু বলল বলেই চলে যায়। আজমল সিদ্দিকী ভাবলো হয়তো বিয়ের পরে পরিবার ছেড়ে চলে যাবে, তাই মেয়েটার মনটা ভার। সে আর ঘাটল না, বরং আপনজনদের কল দিয়ে জানাচ্ছে। আয়োজনেরও তো ব্যাপার আছে। তাছাড়া শফিক আহমেদ বলেছেন কালকেই আংটি পরিয়ে যাবেন। একটা হাতে আর কত দূর করবে, তাই অনেককে আসতে বলেছে কাল। সবাই হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ফোনের সেই বিভৎস শব্দে তানজিতের ঘুম ভাঙে। ঘুমের ঘুরে তার এটাকে বিভৎসই মনে হয়েছে। হাত দিয়ে ফোনটাকে খোঁজার ট্রাই করে, তারপর বালিশের পাশ থেকে নিয়ে রিসিভ করেই ওপাশের ব্যক্তির কথা শুনে তার ঘুম উপড়ে যায়। সে উঠে বসে, চোয়াল শক্ত করে বলে, কবে? ওকে, আমি আসছি। তানজিৎ দু আঙ্গুল দিয়ে কপাল ঘষছে, মাথাটা ধরে আছে পুরো। তারপরই কিছু একটা ভেবে একজনকে কল করলো। কাজ আছে একটা, বিকেলে চলে আয়। বিছানা থেকে নামতে যাবে তখনই রুমের দিকে তাকায়। আরে এটা তো তার রুম নয়। তখনই তার মনে পড়ল গতকাল তো সে তার এক বন্ধুর বার্থডে পার্টিতে এসেছিল, আর বন্ধুদের জোর জবরদস্তিতে ওয়াইন খেয়েছিল। বেশি নেশা হয়ে যাওয়ায় ওকে আর বাসায় যেতে দেয়নি। তানজিৎ নিজের দিকে তাকাতেই আরেক দফা টাসকি খায়। তার শরীরে প্যান্ট ছাড়া আর কিছুই নেই। তারপরই ভাবলো হয়তো বমি করেছিল তাই বদলে দিয়েছে। সে আর কিছু না ভেবে উঠে ফ্রেশ হয়ে নেয়। নিশু আপুকে দেখতে আসবি? আই হাই, আমার তো এখনই যেতে ইচ্ছে করছে। মহুর কথা শুনে মাহির বলে, মনে তো হচ্ছে ওকে না তোকে দেখতে আসছে। মহুর হাসি উবড়ে যায়, তারপর বলে, এত মনে করো কেন? তোমার মনকে একটু চুপ করে থাকতে বলো, ও সবসময় বেশি বেশি ভাবে। অ্যাটলিস্ট তোর মতো ননস্টপ বকবক করে না। মহুয়া আর কিছু বলতে যাবে তার আগেই ওদের মা ওদেরকে চুপ করে দেয়। তারপর মহুয়াকে বলে, যাবি ভালো কথা, কিন্তু ওখানে অত উড়বি না বলে দিলাম। ওখানে অনেক কাজ থাকবে, আমি অত খেয়াল রাখতে পারবো না। মহুয়া ইনোসেন্ট ফেস করে বলে, আমার তো টানাই নেই, উড়বো কিভাবে? তুমিও না আম্মু? মিনা বেগম বলেন, ও বাবা, তোমার আবার ডানা লাগে নাকি? তুমি তো আবার তোমার বাবার ডানা কাটা পড়ি কি না? ওই যে হিন্দিতে কি যেন বলে। মাহির ঠোঁট চেপে হেসে বলে, পাপা কি পারি? হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। মহুয়া মুখটা কাদো কাদো করে বলে, তোমরা সবাই আমার সাথে এমন করো, যাবই না আমি। বলার সাথে সাথেই মাহির আলহামদুলিল্লাহ বলে। মহুয়া সেটা শুনে বলে, আম্মু কিছু বলো না। মিনা বেগম বলে ওঠে, আচ্ছা আচ্ছা, থাম তোরা।
তোকে যা বললাম মনে রাখিস। মহুয়া মাহিরকে একটা মুখ ভেঙচি দিয়ে ওর রুমে চলে যায়। বিকেল 4টা বাজে প্রায়। তানজিৎ সোফায় বসে আছে মাথাটা হেলান দিয়ে। রাগে তার শরীর টকবক করছে, কোনো মতে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। তখনই একজন যুবক এসে তানজিদের পাশে বসলো। তারপরেই বলল, হঠাৎ ডাকলে যে, কি কাজ আছে বলে ফেলো। বলেই সে টেবিলে থাকা গ্লাসটা থেকে পানি খেয়ে নেয়। দেখে বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। তানজিৎ তার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, নিষাদকে দেখতে আসছে কালকে আসবি। এটা শুনেই আশফির কাশি উঠে যায়। বেচারা মাত্রই পানিটাও খেতে পারল না। তানজিতের দিকে চোখ বড় বড় করে তাকায়, পরপরই বলে, কি বলছো? হোয়াট দ্য ফুচকা? বুঝলাম না। আমি মানে? তানজিৎ আবার সোফায় মাথাটা হেলান দিয়ে বলে, ওকে আমি কম করে হলেও 1000বার কল করেছি, রিসিভ করছে না। তারপরে মেসেজ দিতে গিয়ে দেখলাম ওর মেসেজ। আশফির কপাল বেয়ে ঘাম পড়ছে। ঠান্ডার মধ্যেও সে ঘেমে যাচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কি ছি মেসেজটা? তানজিৎ ফোনটা বের করে দেয়। আশফি একটা ঢোক গিলে ফোনটা নেয়। তারপর মেসেজটা দেখতেই ওর চোখ কপালে। ও চেঁচিয়ে বলে, হোয়াট? ডিভোর্স? তানজিৎ শুধু হুঁ বলে। আশফি বলে, মানে বুঝলাম না, হঠাৎ ডিভোর্সের কথা আসলো কোথা থেকে? তুমি না এইবার বিবাহবার্ষিকীতে ভাবির বাড়িতে বিয়ের কথা পাকা করতে বলে ভাবিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে। ভাবি দেখি তোমাকে অগ্রিম সারপ্রাইজ দিয়ে দিল। হোয়াট দ্য ফুচকা? এমন সারপ্রাইজ তো চাইনি। তানজিৎ আশফির দিকে তাকাতেই আশফি চুপ হয়ে যায়। তানজিৎ ঠিক করে বসে, তারপর বলে, ওর ডিভোর্স চাই। ঠিক আছে, দেব আমি। আশফি চোখ বড় বড় করে তাকিয়ে বলে। মানে? তানজিৎ বাঁকা হেসে বলে, এমন ডিভোর্স দিব ওকে যে ভবিষ্যতে কোনোদিন ভুলবে না। আশফি সেটা শুনে ফিসফিস করে বলে, ডিভোর্স? রোম্যান্স ডোজ। তানজিৎ ওর দিকে তাকিয়ে বলে, কিছু বললি নাকি? আশফি আফসোসের সুরে বলে, কি আর বলবো, আমার মতো সিঙ্গেল এসব না বললেও পারতে। এখন বলো কাজ কি? তানজিৎ চোখ ছোট ছোট করে বলে, তুই সিঙ্গেল? নাইস জোকস। আশফি আফসোসের সুরে বলে, সে তো পাত্তাই দেয় না। যাই হোক, বলো তো কাজটা কি, আমি কিভাবে হেল্প করতে পারি? তানজিৎ বাঁকা হাসে। তারপরে আশফিকে সব বুঝিয়ে দেয়। আশফি বলে, একটু বেশি হয়ে যাবে না? ভাবি তো। তানজিৎ ওকে থামিয়ে বলে, ও যা করেছে তা কি কম? তাহলে যা বলেছি তাই করবি। আশফি দু কাঁধ উঁচু করে বলে, ওকে, আর কি কি করা লাগবে? আল্লাহ। তানজিদের কোনো হেলদোল নেই। সে আছে অন্য চিন্তায়। নিশাতের হঠাৎ এমন বলার কারণ কি? তারপরই আবার কিছু একটা মনে হতে বলল। ওদেরকে জানিয়ে দিস। আশফি ওকে বলল। তারপরই কাজে আবার বেরিয়ে গেল। কাজটা ঠিক মতো না হলে তানজিৎ তাকে আস্ত ছাড়বে না। পরন্ত বিকেলে সূর্যটা যেন চারিদিকে সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে। এক অন্যরকম দৃশ্য। আর শীতকাল এই মোহনীয় দৃশ্য অনেকেই ছাদে এসে উপভোগ করে। মুহূর্তটা আরও সুন্দর হয় যদি পাশে থাকে প্রিয় মানুষ। প্রিয় মানুষের কথা মনে আসতেই জান্নাতকে কেন জানি আদনানের কথাটা মনে হচ্ছে। তারপরে আবার লজ্জা পায় নিজের এই উদ্ভট ভাবনায়। আবার ভাবতে থাকে, আচ্ছা সে কি তবে আদনানকে কোনো ক্রমে ভালোবাসে? জান্নাত দুদিকে মাথা নাড়িয়ে বলতে থাকে, না না না, যত সব উল্টাপাল্টা কথা কি আমার মাথায় আসে? ধুর। বলেই নিজের মাথায় নিজেই একটা হালকা থাপ্পড় দেয়। তারপর একটু সূর্যটার দিকে তাকায়। কি সুন্দর লাগছে। সূর্যটা কেমন লাল হয়ে যাচ্ছে। তখনই জান্নাতের ফোনে একটা কল আসে। জান্নাত তা দেখে মুচকি হাসলো। তারপরই রিসিভ করে সালাম দেয়। বুঝেছি। ওকে। ব্যাস এতটুকু বলেই কল কেটে দিল। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, কি জানি আবার কি তুফান আসতে চলেছে। আল্লাহ বাঁচিয়ে দিও তুমি। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। তাই জান্নাত আর ছাদে থাকলো না, নিচে চলে যায়। কি আছে তোমার চোখ দুটিতে, যা প্রতিনিয়ত আমাকে তোমার প্রতি আসক্ত করে চলে? তোমার প্রণয়ে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। কি আছে মায়াবতী? এত মায়া কেন তোমার ওই দুটি চোখে? জীবনে কত মেয়েই তো দেখলাম,
কিন্তু কই, তাদের চোখ দেখে তো কখনো এমন লাগেনি। তাহলে ইস, কবে যে তোমাকে সামনাসামনি দেখে নিজের এই অতৃপ্ত চোখ জোড়াকে তৃপ্তি করাতে পারবো, কবে বুঝবে বলো তো তুমি আমাকে? তার রুমের দেওয়ালে টাঙ্গানো একজোড়া কাজল কালো চোখের ছবির দিকে তাকিয়ে অভ্র কথাগুলো বলছে। সে ভেবে পায় না কি নেশা আছে এই চোখ জোড়াতে। এই নেশা যে মাদকের চেয়েও ভয়ঙ্কর এক নেশা, যা প্রতি মুহূর্তে তাকে আসক্ত করে চলছে। অভ্র ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মনে পড়ে গেল তাদের প্রথম দিনের কথা, যেদিন মায়া নামের এই আইডি থেকে তার মেসেঞ্জারে মেসেজ আসে। মনে পড়তেই অভ্র হেসে ফেলল। অভ্র তার কেবিনে বসে পেশেন্ট দেখছিল। হঠাৎ মেসেঞ্জারে অনবরত মেসেজ আসায় বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে রেখে যে পেশেন্ট দেখছিল তাকে দেখে প্রেসক্রাইব করে দেয়। সে চলে যেতেই মেসেঞ্জার ওপেন করে, দেখে যে মায়া নামের এক আইডি থেকে তাকে অনবরত মেসেজ দিচ্ছে, কি রীতিমতো গালাগালি দিচ্ছে। অভ্র ভ্রু কুঁচকে ফেলে। একটা মেয়ে গালি দিচ্ছে, ব্যাপারটা কেমন যেন। তার উপর সে তো চিনেও না। অভ্র মেসেজ দেয়,